ওকে, আমার এখনো মানে খুশিতেই আসতেছে। আমি যে পরিমাণে স্ট্রাগল করছি এটার জন্য। কারণ আমার ফ্যামিলিতে মুখ দেখানোর মতো কিছু ছিল না। তাই না? একটা জিনিস শুনছি যে ইন্ডিয়ান যারা করে তাদের একটাই কথা যে যখন পাসপোর্টটা নিয়ে ভিতরে যাবে তার মানে তুমি বুঝবা যে তোমার ভিসা হবে। আসসালামু আলাইকুম। আমি হুমায়ূন। হুমায়ূন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দেখেন যখনই ভিডিও বানাই তখনই একটা এক্সট্রা জোশ ভিতরে চলে আসে যে না ভিডিও শুট করতেছি। যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হলো আমার ইউএস এর ভিসার ইন্টারভিউ। এই ইন্টারভিউ নিয়ে অনেক ধরনের মতামত বা অনেক ধরনের এক্সপেরিয়েন্স আপনারা YouTube এ দেখছেন এর আগে। বাট আমি মনে করি যে আমার ইন্টারভিউটা অনেক জোস একটা ইন্টারভিউ ছিল এবং আমাকে জাস্ট একটা সিঙ্গল কোয়েশ্চেন করছে। আমি জানি না যে একটা সিঙ্গল কোয়েশ্চেন করে ভিসা অ্যাপ্রুভ করে কিনা বা ঘটে তো অবশ্যই দ্যাটস হোয়াই আমাকে একটা কোয়েশ্চেন করছে। এরকম কেস থাকে। বাট আমার ভিসাটা জাস্ট একটা সিঙ্গল কোয়েশ্চেন এর উপর বেস করে অ্যাপ্রুভ হইছে। কোন কিছু জিজ্ঞেস করে নাই। জাস্ট একটা কোয়েশ্চেন। সো আমার ইউএস এর ভিসার যে ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স টা আমি আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। সো আমি এর আগের ভিডিওতে বলছি যে আমার ফার্স্ট এ যে ইন্টারভিউ ডেট ছিল মে ১০ তারিখ, সরি মে না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের ১০ তারিখ আমার ডেট ছিল। সো ওই ডেটটা ক্যানসেল হয়ে যায় আমার একটা ভুলের কারণে। তারপরে আমি নতুন করে আবার রিশিডিউল করি। মানে নতুন করে অ্যাপ্লিকেশন করি। করার পর আবার রিশিডিউল করি। রিশিডিউল করার পর আমার ডেটটা পড়ে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের ১৬ তারিখ। মে মাসের ১৬ তারিখ আমার ডেটটা পড়ে। সো যখন আমার ডেটটা পড়ল আমি মানে ওইভাবে রিল্যাক্সে কোনো কিছু করাটা পছন্দ করি না। বিকজ আমার ফ্রেন্ড যারা ঢাকাতে ছিল, কারণ আমি রাজশাহীতে ছিলাম সে সময়। তারা আমাকে সাজেস্ট করল যে, "তুই ১ দিন আগে ঢাকাতে আয়। ঢাকাতে আসার পর তুই এখানে রেস্ট নে। রেস্ট নেওয়ার পর তুই ইন্টারভিউ দিতে যা। বিকজ এটা একটা ইম্পোর্টেন্ট ডেট। সো এইখান থেকে তোর চেষ্টা করতে হবে যাতে করে ভিসাটা হয়।" আমি কোনো কথাই শুনি নাই বা তাদেরকে আমি সুন্দর করে বলছি, "ওকে কপালে যা আছে সেটা হবেই। এটা নিয়ে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই।" সো আমি কি করছি? আমি আ সকালবেলা, সকালবেলা বলছি কেন রাতের বেলা বাস ধরি। কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হলো ৯:৩০ টায়। আমি রাতের বেলা বাস ধরলাম রাজশাহী থেকে ঢাকা। আমি রওনা দিলাম। সারারাত ভূত এফএম শুনতে, শুনতে আমি ঢাকাতে পৌঁছাইলাম। ঢাকাতে পৌঁছানোর পর আমি আমার একটা ভাতিজা ছিল। সো ওকে নিয়ে আমি যে ইউএসএ এম্বাসি তার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড ওইখানে পৌঁছালাম। পৌঁছানোর পর তো দেখি যে অনেক লাইন যেটা অলরেডি আমি কিন্তু দেখছি। কারণ এর আগে আমি গেট থেকে বিতাড়িত হয়ে আসছি। সো আমি জানি কি ধরনের লাইন হয়ে থাকে। সো আমি মানে প্রচুর পরিমাণে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি স্মোক করি। এটা লুকানোর কিছু নাই। আমি প্রচুর স্মোক করি। সো আমি ফ্রিকোয়েন্টলি শুধু স্মোক করছিলাম। বলছিলাম, "ওরে তুই বস, আমি আসতেছি। তুই বস, আমি আসতেছি।" মানে ৪ সিগারেট এটা আমার চলছে। মানে অনেক কয়টা আমি খাইছি। একদম সোজাসুজি কথা বলতেছি। তো দেন আমি সবকিছু কমপ্লিট করে তার কাছ থেকে বিদায় নিয়ে ওকে ঠিক আছে আমি যাই। তারপরে আমি লাইনে দাঁড়াইলাম। কারণ ওইখানে ফার্স্ট একটা লাইনে দাঁড়াইতে হয় মেইন গেটে ঢোকার আগে। তারপর ওইখানে আপনার টাইম মতো যে যাদের ইন্টারভিউ যে টাইমে তখন ডেকে নেয়। সো আমার যখন সময়টা আসলো তখন আমি লাইনে দাঁড়াইলাম। লাইনে দাঁড়ানোর পর ওইখান থেকে আমি সিকিউরিটি চেকের আগে যখন ওই যে পাসপোর্টটায় স্টিকার মারে ওইখানে গেলাম। যাওয়ার পরে আমি পাসপোর্টটা দিলাম। তারা আমার পাসপোর্টটা চেক করল যে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তারপর আমাকে স্টিকার লাগাইলো। সো যখন আমার স্টিকার লাগাইলো, তখন আমি 100% সিওর হইলাম যে না আজকে আমার ইন্টারভিউ হবে। কারণ এর আগের দিন স্টিকার না লাগিয়ে আমারে বিতাড়িত করে দিছে। সো স্টিকার লাগাইলাম। লাগানোর পর আমি গেট দিয়ে ঢুকলাম। ১ম এ তো আমাদের স্ক্যান করে, আবার ডকুমেন্ট চেক করে। মানে এখানে বোঝেন ফার্স্ট এ পাসপোর্ট তারা চেক করল, স্টিকার মারল। তারপর গেটে ঢোকার আগে একবার চেক হইল ডকুমেন্টস। তারপর আমি গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পর আমাদের আবার সিকিউরিটি চেক হলো যেখানে আমার ভিতরে কোনো ডিভাইস আছে কিনা বা আমি কোনো জিনিসপত্র ইল্লিগাল জিনিসপত্র নিয়ে ঢুকছি কিনা এই সকল জিনিসপত্র তারা চেক করে। সো ওটাকে সিকিউরিটি চেকিং বলে। সিকিউরিটি চেকিংটা কমপ্লিট করে আমি ভিতর দিয়ে গেলাম। যার পর হাতের বাম দিক দিয়ে একটা ওয়েটিং রুম আছে ১ম এ। ওইখানে আমাদেরকে ১ম এ বসাইলো। বসানোর পর অনেক মানুষ ওইখানে, অনেক মানুষ। যারা ইন্টারভিউ দিছে অলরেডি তারা কিন্তু জানে যে ওইখানে অনেক মানুষ থাকে। ১ম ওয়েটিং রুম যেটা। তো ঐখান থেকে আমাদের যখন সময় আসলো, সময় পর আমাদেরকে সিরিয়াল ধরিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমরা ঐখানে বসলাম। মানে অনেক মানুষ আমি কি বলব? আমি জানি না যে ইউএস এর ভিসার মধ্যে মানুষজনের এত ক্রেভ কেন? মানে আমি আমি হিউজ পরিমাণে মানুষ দেখছি। হিউজ। ওকে। সো আমরা যখন দাঁড়াইলাম মানে আমরা ঐখানে বসছিলাম। বসে থাকার পর দেখছি যে সবাই বের হইতেছে। কেউ ভিসা পাইছে, কেউ ভিসা পায় নাই। সো ভিসা পাওয়ার পর একটা মানুষের কিন্তু
মানে আউটলুকটা চেঞ্জ হয়ে যায়। ও একটু হাসে, কথা বলে, যাদের সাথে ইয়ে করে মানে যায় ফ্যামিলি ভিসা হোক বা টুরিস্ট ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক। স্টুডেন্ট ভিসা হলে তো সে একা যাইতেছে। ওর জাস্ট মুখের ভাব দেখলেই বোঝা যায় যে না ওর ভিসা হইছে। আর অনেকে মুখ গোমড়া করে চলে আসতেছে মানে তাদের ভিসা হয় নাই। তো ওইখানে আমার ২ জন মানুষের সাথে পরিচিত হইলো। একজন মেয়ে, একজন ছেলে। সো ওরা হলো স্টুডেন্ট ভিসায়। সো আমি তো J1 ভিসায়। আমি তাদের সাথে ডিসকাস করলাম, ওকে ঠিক আছে যা হবার হবে এত টেনশন কেন? আমি টেনশন নিই নাই। আমি ট্রাস্ট মি কোন টেনশন করি নাই। বাট ভিতরে একটু নার্ভাস ফিল হচ্ছিল বাট ওই টাইপের না যে ওকে ঠিক আছে কি হবে না হবে। ওকে। সো সিরিয়ালে দাঁড়ানোর পর মানে যেখানে বসতে হয়, বসার পর সিরিয়ালে দাঁড়িয়ে যখন আমি ইন্টারভিউ রুমে গেলাম, ইন্টারভিউ রুমে যাওয়ার পর ওইখানে ১ম এ আমার কি করলো পাসপোর্ট চেক করলো আরেকবার। যে আমার নাম-টাম ঠিক আছে কিনা। তারপর ফিঙ্গার নিল যে স্ক্যান করে। এক কথায় ফিঙ্গার নিল। মানে হাতের ছাপটা নিল। হাতের ছাপটা নেওয়ার পর সবকিছু চেক করে আমাকে বলল যে, "আপনি বসেন।" আমি বসলাম। তারপর সিরিয়ালটা এরকম ১ম এইভাবে গেল, যাওয়ার পর এভাবে এসে আবার এইভাবে। ওকে? সো তারপরের থেকে নার্ভাস ফিল হওয়া শুরু হয় যে কারণ চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে অনেকে ভিসা পাইতেছে, অনেকে ভিসা পাইতেছে না। সো কারণ আমার অনেক প্রবলেম যাচ্ছিল লাইফে। কারণ বাসায় অলরেডি আমি বলে গেছিলাম দুবাইতে যে ১ বছর পর আমি ইউএসএ তে যাবো। আমি দুবাই থেকে ইউএসএ তে ক্রেডিট ট্রান্সফার করে এখান থেকে চলে যাবো। সো অলরেডি জিনিসগুলা বলার কারণে ফ্যামিলির কাছেও একটা রেপুটেশন এর বিষয় ছিল যে কিভাবে মুখ দেখাবো। তখন আমার টেনশন হওয়াটা শুরু হলো। ওকে? তো আমি ১ম এ মানে ঐখান থেকে সবাইকে কাউন্টারে পাঠাচ্ছিল। ওই দেখতে পাচ্ছিলাম যে ইন্টারভিউ দিচ্ছে, ভিসা রিজেক্ট করে দিয়ে পাসপোর্ট ফেরত দিচ্ছে। তার সাথে একটা চিরকুট ধরিয়ে দিচ্ছে যে ভিসা রিজেক্ট হলে যে চিরকুটটা ধরিয়ে দেয়। তো দেখার পর আমার যখন সিরিয়াল আসলো, আমাকে ওইখানে আমার সবসময় আমি ইন্টারভিউ মানে YouTube এ যখন আমি যেরকম ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। সো এরকম এক্সপেরিয়েন্স তো YouTube এ অনেকে শেয়ার করে, তাই না? যখন আমি এই ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স গুলো দেখছিলাম, তখন আমাকে সবসময় বলা হইতো যে মানে আমাকে না, YouTube এ বলা হইতো যে নাইজেরিয়ানদের কাছ থেকে একটু দূরে থাকবা। তারা ভিসা অনেক কম দেয় বা এক কথায় কালো যারা থাকে, তাদের কাছ থেকে দূরে থাকবা। ওরা একটু ভিসা কম দেয়। সবসময় চেষ্টা করবা যে নেটিভ আমেরিকান যারা থাকে তাদের কাছে ইন্টারভিউ দেওয়ার। তো আমি ওখানে ১ম এ দেখছিলাম যে নাইজেরিয়ান কোথায় আছে। ১ম এ দেখি যে একটা কাউন্টারে নাইজেরিয়ান আছে ১১ নম্বর। সো আমি চেষ্টা করছি যে ১১ নম্বরটা আমি স্কিপ করব। বাকিটাই যাব। সো একটা মেয়ে ছিল ফিমেল, তারপর একটা ছেলে ছিল, তারপর একজন নাইজেরিয়ান ছিল মেবি। তারপর একজন আ কি বলে? মে মেবি আমেরিকান ছিল আমি জানি না। মানে এক কথায় ওটা নাইজেরিয়ান নাকি আমেরিকান আমি জানি না কিন্তু দেখতে কালো। ওকে? তো যাই হোক প্রত্যেককে কাউন্টারে পাঠাচ্ছিল। আমার যখন সিরিয়াল আসলো আমাকে বলল যে ১১ নম্বর কাউন্টারে যান। এখন এইখান থেকে মজার এক কাহিনী শুরু হইছে আমার সাথে যে ১১ নম্বর কাউন্টারে যান। আমি চিন্তা করতেছি আল্লাহ আমি তো দোয়া করলাম নিজের মন থেকে চাইলাম যে আমি যাতে ১১ নম্বর কাউন্টারে না যাই। কিন্তু আনফরচুনেটলি আমারে ১১ নম্বর কাউন্টারে পাঠানো হইতেছে কি না হয়। কারণ ভিসাটা রিজেক্ট হয়ে গেলে আমি মুখ দেখাবো কিভাবে সবার সামনে। ওকে। তো আমার মাথার মধ্যে ব্যাকআপ একটা প্ল্যান ছিল। ব্যাকআপ প্ল্যান ছিল বলতে কি আমার যদি ভিসা না হয় তাহলে আমি গায়েব হয়ে চলে যাবো। ওকে। আমি কারো সাথে যোগাযোগ করব না। আমি একদমই সাইলেন্ট মোড এ চলে যাবো। আমি যেভাবে অনলাইনে জব করছি ওগুলাই করব অ্যান্ড যেভাবে চলে। ওকে। সো এইটা আমার একটা কনফিডেন্ট ছিল যে না ওকে ঠিক আছে। যদি না হয় কিছু তো করার নাই। তাই না? যদি রিজেক্ট তো হচ্ছে, অনেকের রিজেক্ট হচ্ছে। সো আমি ১১ নাম্বারে গেলাম, দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি ওইখানে একটা ট্রিকস খাটাইছি। ট্রিকস মানে কি আমি যখন আমার সামনে থেকে ২ জনকে রিজেক্ট করে দিল। কারণ ওই ১১ নম্বর কাউন্টারে রিজেক্ট হচ্ছিল। মানে গণহারে রিজেক্ট। আমি যখন দেখলাম যে ২ টা রিজেক্ট অলরেডি হয়ে গেছে, তখন আমি সাইডে একজন বাঙালি ছিল যারা ওইখানে কাজ করে। তাদেরকে আমি বললাম যে, "ভাই আমি একটু ওয়াশরুমে যাবো।" ওকে? মজার ফ্যাক্ট যে আমি চিন্তা করছি যে ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাওয়ার পর সেখান থেকে এসে আমি হয়তো ১১ নাম্বারটা স্কিপ করব। বাট আমি যখন ওয়াশরুমের পারমিশনটা নিতে যাচ্ছিলাম, তখন সে আমাকে বলছে, "ওকে ঠিক আছে আপনি ওয়াশরুমে যান। কিন্তু আপনি এসে ১১ নাম্বারে দাঁড়াবেন।" তাহলে আমার লাভ কি হইল? তারপরে আমি ওয়াশরুমে গেলাম যে আমি তেমন কোনো কাজ ছিল না। জাস্ট গ্লাসের দিকে তাকিয়ে সুন্দর করে চিন্তা করলাম, ওকে ঠিক আছে। না হইলে না হইল ওকে সমস্যা নাই। যাই। তারপরে আমি আসলাম এসে ১১ নম্বরেই দাঁড়াইলাম। ১১ নম্বরে দাঁড়ানোর পরে আমি অলরেডি তো দেখছি আমার ২ জনের ভিসা রিজেক্ট হয়ে গেছে সামনে। ওকে আমি জানি না তাদের ভিসা ক্যাটেগরি কি ছিল। বাট আমি যখন আবার আসলাম, আসার পর আমার সামনে তখন একটা মেয়ে ছিল, আরেকজন ৭১ টেলিভিশনের একজন সাংবাদিক ছিল। সো মেয়েটা যাওয়ার আগে ৭১ টেলিভিশনের সাংবাদিক যে তার ইন্টারভিউ নিল। সে কেন যাইতেছে, তার পারপাস টা কি সকল কিছু জিজ্ঞেস করে তার ডকুমেন্টস গুলো জমা নিল। কারণ সবকিছু শোনা যায়। ওকে?
সো জমা নেওয়ার পর তাকে বলল যে, "ওকে ঠিক আছে আপনার ডকুমেন্টস আমরা জমা নিলাম এবং আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে যদি আপনার এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগে। কারণ আপনার ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন এর একটা বিষয় আছে।" সো তার পাসপোর্টটা জমা রাখলেন, ডকুমেন্টস সবগুলা জমা রাখলো। জমা রাখার পর তাকে বলল, "ওকে ঠিক আছে আপনি যান। আপনাকে পরবর্তীতে জানানো হবে। যদি কোনো ডকুমেন্টস দরকার হয় বা আপনাকে যদি ভিসা না দেওয়া হয় সেটা ইমেইলে আপনাকে আমরা জানাবো।" ওকে তারপরে লোকটা চলে গেল। তারপর কি হইল? একজন মেয়ে গেল। মানে আমার সামনে একটা মেয়ে গেল। ও স্টুডেন্ট ভিসায় ছিল। আমি যতটুকু জানি ওর আব্বু বিজনেস করে অ্যান্ড ওর আম্মার পার্লার আছে। সো যাওয়ার পর তাকে অনেকগুলা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল যে, কেন সে যাইতে চাইতেছে ওই ইউনিভার্সিটিটাই কেন? তারপর তাকে ফান্ডিং কে করতেছে? তার ফান্ড গুলা কিভাবে আসতেছে? সো মেয়েটা সবকিছু সুন্দর করে এক্সপ্লেইন করছে। কিন্তু আনফরচুনেটলি তাকে ভিসা দেয় নাই। ওকে? মানে আমি আমি জানি না কেন ভিসা দেয় নাই। ভিসা দেয় নাই, ওকে রিজেক্ট করে দিছে। তারপর আমাকে ডাকলো, ডাকার পর বলতেছে, "ওয়েট a মিনিট" মানে ১ মিনিট একটু দাঁড়ান। উনার কি যেন কাজ ছিল। উনি কাজটা কমপ্লিট করলো। করার পর বলল যে, "আপনি আসেন।" ওকে? সো আমি গেলাম। যাওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করল যে, পাসপোর্টটা দেন।" পাসপোর্টটা আমি তাকে দিলাম। পাসপোর্টটা স্ক্যান করল। স্ক্যান করে জিনিস মানে ওদের তো ২ টা স্ক্রিন থাকে। স্ক্রিনে দেখছিল কি যেন। দেখার পর আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন করছে। সিঙ্গল কোয়েশ্চেন। সেটা হলো which program are you applying? ওকে? যে আমি কোন প্রোগ্রামে এপ্লাই করতেছি। তখন আমি বললাম, "অফিসার I am applying for J1 Cultural Exchange Program" আমি এইভাবে বলছি, ট্রাস্ট মি। আমার তখনও মামলিং হচ্ছিল। তারপরে আমি এইভাবে বলছি, একটা সেন্টেন্স জাস্ট বলছি। সো তারপর বলল, "ওকে।" দেন আমি তাকে মানে সে পাসপোর্টটা স্ক্যান করে ওই স্ক্রিনের দিকে তাকিয়েছিল। আমি তখন ওই যে ইন্টারভিউ দেখছি ডেমো ইন্টারভিউ। ডেমো মানে এক্সপেরিয়েন্স চায়। তারা ওইখানে বারবার বলছে যে তাদেরকে ডকুমেন্টস তোমরা দেখানোর জন্য ফোর্স করবা যে, "আমার কাছে এই ডকুমেন্টস আছে। আপনি এই ডকুমেন্টস দেখেন।" সো তখন আমার ওই জিনিসটা টক করে মাথায় চলে আসলো যে, ওকে ঠিক আছে আমার তো শুধু পাসপোর্ট নিছে। তাই না? সো এখন পাসপোর্ট আর DS-160 টা নিছে। এখন আমার আর কিছু ডকুমেন্টস তো তাকে দেখানো উচিত। তখন আমি তাকে বললাম যে, "অফিসার I have appointment letter" ওকে? মানে আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে বা হায়ারিং লেটার আছে যেটাকে ওই যে আমরা জব ইয়েটা বলি যে হায়ার হইলে যে লেটারটা দেওয়া হয়। আমি ভুলে গেছি। এখন মনে পড়তেছে না। সো ওই লেটারটা তাকে গ্লাসে ধরলাম। তখন বলল, "ওকে গিভ ইট টু মি" তাকে ওইটা দিলাম। তারপর বললাম, "অফিসার I have DS-7002" যে আমার ট্রেনিং প্ল্যানটা আছে। ওই ট্রেনিং প্ল্যানটা আমি তাকে দেখাইলাম। তাকে ওইটা দিলাম। সো এই ৪ টা জিনিস আমি তাকে দিছি। আমার পাসপোর্ট, DS-160 দেন আমার আ কি বলে? আম এই ট্রেনিং প্ল্যান এবং আমার হোটেলে হায়ারিং এর যে পেপারস টা ছিল। ওকে? হায়ারিং লেটার। সো এই ৪ টা জিনিস আমি দিছি। দেওয়ার পর আমাকে কিছুক্ষণ দেখলো। আমি দাঁড়িয়ে ছিলাম। আমি কোন কথা বলি নাই। আমি শুধু হাসছিলাম। যে ওকে ঠিক আছে। জাস্ট স্মাইলি একটা ফেস রাখছি আমি। অ্যান্ড তারপর উনি আমাকে জিজ্ঞেস করতেছে, "হু ইস ইউর স্পন্সর?" ওকে? তারপর উনি নিজের ডকুমেন্টস দেখে বলতেছে যে, ওই যে আমার যে ট্রেনিং প্ল্যান আছে, ওই ট্রেনিং প্ল্যানটা দেখে বলতেছে, "ওকে, ওকে, I got it. You have a sponsor" মানে সে নিজেই কোয়েশ্চেন করে নিজে আবার রেসপন্স করতেছে, "I have a sponsor" মানে ওই অ্যান্সারটা উনার দরকার নাই। ওকে? সো তারপর কিছুক্ষণ পর আমাকে একটা সুন্দর দেখে আ একটা পেপার ধরায় দিল যেখানে আমি USA তে যাওয়ার পর যখন কাজ করব, তখন আমি কি সুযোগ সুবিধা পাবো বা আমার কি জিনিসগুলো আমার আয়ত্তের মধ্যে থাকবে ওই রিলেটেড একটা ডকুমেন্টস যে স্ক্যান করতে হবে ওইটা দিল। তখন আমি বুঝি নাই যে আমার ভিসা হবেই কিনা। তারপর উনি আমার পাসপোর্টটা নিয়ে ভিতরে গেল। মানে তাদের কাউন্টার থেকে ভিতরে গেল। সো J1 ভিসায় অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখছি ইন্টারভিউ এর যে সকল এক্সপেরিয়েন্স গুলা দেখছি ইন্ডিয়ান। কারণ J1 ভিসায় বাংলাদেশ থেকে এক্সপেরিয়েন্স তেমন শেয়ার করে না। আমি জানি না আমি ফার্স্ট কিনা। তো একটা জিনিস শুনছি যে ইন্ডিয়ান যারা করে তাদের একটাই কথা যে যখন পাসপোর্টটা নিয়ে ভিতরে যাবে তার মানে তুমি বুঝবা যে তোমার ভিসা হবে। ওকে? তুমি কনফিডেন্ট রাখতে পারো 95% যখন পাসপোর্টটা নিয়ে ভিতরে যাবে। সো যখন পাসপোর্টটা নিয়ে ভিতরে গেল তখন আমি ড্যাম সিউর হয়ে গেলাম 95% ওকে ঠিক আছে something will happen আমার সাথে কিছু একটা ভালো ঘটবে। সো পাসপোর্ট নিয়ে আবার ফিরে আসলো। ফিরে আসার পর পাসপোর্টটা রেখে দিল অ্যান্ড আমার DS-160 তে সিগনেচার করে দিল একটা যে ওকে ঠিক আছে। তোমার ভিসা এপ্রুভ হইছে এবং আমাকে একটা ডকুমেন্টস ধরায় দিল যে যাও তোমার পাসপোর্টটা আমরা রেখে দিতেছি। তোমার ভিসাটা হয়ে গেছে। ওকে। আমি ট্রাস্ট মি আমি জাস্ট উনার সামনে চোখের পানিটা ধরে রাখছিলাম। বাট যখন আমি ওই ডকুমেন্টসটা নিয়ে আসি, আমার মানে আমি বলে বুঝাইতে পারব না যে আমি আসলে কি পাইলাম। USA তেমন বড় বিষয় না আমার জন্য। ওকে, বাট আমি যে পরিমাণ স্ট্রাগল করছি, ওকে আমার এখনো মানে খুশিতেই আসতেছে। আমি যে পরিমাণে স্ট্রাগল করছি এটার জন্য। কারণ আমার ফ্যামিলিতে মুখ দেখানোর মতো কিছু ছিল না। তাই না? আমি দুবাইতে ছিলাম। তাদেরকে একটা আশা দিয়ে আমি দুবাইতে গেছি। অলরেডি আমার ফ্যামিলির একটা ইন্ডিয়াতে পড়াইতে আমার কিন্তু টাকা-পয়সা চলে গেছে অনেক। তারপরে আমি দুবাইতে গেছি। ওইখানে আমার বাবার হিউজ পরিমাণে ইনভেস্ট চলে গেছে।
তো এই যে ইনভেস্টটা আমি যদি ইউএসএ তে না যেতে পারি তাদেরকে মুখ দেখাবো কিভাবে? তো এই জিনিসটা আমার মধ্যে কাজ করছে। করার পরে আমি তখন মানে খুশিতে নাকি আমি জাস্ট মানে এইরকমের সিচুয়েশন আমি মুখ চোখ বন্ধ করে থেকে চলে আসছি, বের হয়ে গেছি। বের হওয়ার পর আমার ভাতিজা ছিল। ও মানে ও সবচাইতে মজার ফ্যাক্ট হলো আমি কখন বের হবো এটা তো ও জানে না, তাই না? ওর তো ওয়েট করা উচিত ছিল বাহিরে। তো ও কি করছে আমি যাওয়ার পর যখনই গেট থেকে বের হইতেছে আমি দেখতেছি যে ও গেটে চলে আসছে। ও আমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই যে ভিসা হয়নি কিনা। ওর মানে ওর আস্কিং টা ছিল যে আমারে জিজ্ঞেস করছে যে ভিসা হইছে না। মানে ওর কনফিডেন্ট লেভেলটাও ছিল যে আমার ভিসা হবে। ওকে কারণ আমি ২ নাম্বার বা কোন কিছু করি নাই। আমি সবকিছু রিয়াল শো করছি এবং আমার লাইফে যা ঘটছে আমি সবকিছুই এক কথায় সেট আপ করে নিয়েছি যে ওকে ঠিক আছে কি জিজ্ঞেস করলে কি বলবো বা আমার প্ল্যানটা কি সবকিছু আমি মানে করে গেছি। সবকিছু পজিটিভ ছিল। আমি নেগেটিভ কোন কিছু চিন্তা করে যাই নাই। তো এই ছিল আমার ভিসার এক্সপেরিয়েন্স এক কথায় অ্যাপয়েন্টমেন্ট ওই ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স এবং আমি প্রচন্ড মানে ওই সময়টায় আমার মুখ দেখানোর মতো অবস্থা ছিল না ভাই। ট্রাস্ট মি যতই বকবক করি না কেন। ভিতরে তো একটা মানুষ আছে আমি তো আমাকে চিনি। তাই না? সো মুখ দেখানোর মতো জিনিসটা আমার ছিল না যে এটা হয়তো একটা ভিসার জন্য হইছে। আমি জানি না এটা বাংলাদেশী পরিপ্রেক্ষিতে ঠিক কিনা যে তুমি একটা ভালো লাইফ পাইলেই বা ইউএস এর ভিসা হইলেই তুমি সবার সামনে মুখ দেখাইতে পারবা। বাংলাদেশে জব করলে তুমি মুখ দেখাতে পারবা না। এই জিনিসগুলো আমি ফেস করছি। দ্যাটস হোয়াই আমার জন্য ইম্পোর্টেন্ট ছিল এটা। আমি চেষ্টা করছি, আমি ভিসা হইছে। এখন যাওয়ার পর কি হবে বা আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, ওইখানে যাওয়ার পর আমার সাথে কি ঘটবে I don't know anything বাট আমার ফ্যামিলি স্যাটিসফাই, আমার আত্মীয়স্বজন স্যাটিসফাই, আমার বন্ধু-বান্ধব তারা হ্যাপি এবং মানে আমাকে যারা হেল্প করছে ট্রাস্ট মি আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। বিকজ তারা আমাকে হিউজ পরিমাণে হেল্প করছে, হিউজ। কারণ আমি কারো সাথে যোগাযোগ করেছিলাম না। একদম একা লাইফ লিড করতাম। কারণ আ ওই সময়টায় যোগাযোগ করার মতো সিচুয়েশন ছিল না। আমার সিচুয়েশন গুলো আমি অলরেডি শেয়ার করছি আপনাদের সাথে। তো এই হলো বিষয়, হলো টোটাল এক্সপেরিয়েন্স আমার ইউএসএ ভিসার ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স এবং আমি ভিসাটা পেয়েছি এবং ইউএসএ তে যাইতেছি অ্যান্ড আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যাতে যে প্ল্যানটা নিয়ে যাইতেছি দেশের জন্য কিছু একটা করে আসতে পারি। বিকজ I want to do something for my country, for my local area আমার এরিয়ার জন্য কিছু একটা করতে চাই। আমি অনেক ব্যাকশট খাইছি শুধুমাত্র ভালো কিছু করার জন্য। আমার এলাকাটা একটু মানে যেহেতু বাইরে থাকছি, বাইরের পরিবেশগুলোর সাথে খাপ খাইয়ে সবসময় বিদেশ যারা থাকে তখন তারা চিন্তা করে যে, "ওকে ঠিক আছে আমি বিদেশে থাকছি। আমার নিজের এলাকার জন্য কি করলে ভালো হয়?" বা আমি এইখানে পড়াশোনা করছি আমার নিজের এলাকার যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলাই কিভাবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায়। প্রচুর ট্রাই করছি। বাট আমি প্রত্যেকটা জায়গা থেকে ব্যাকশট খাইছি। till now I'm happy because মুক্ত আছে এখন একটা, তাই না? বলার মতো যে আমি ইউএসএ তে থাকি। দ্যাটস এনাফ মেবি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। এটাই অনেক কিছু। আমার মনে হয় নইলে এত কিছু তো হইতো না, তাই না? এত ভিসা হইতেই হবে, বিদেশ থাকতেই হবে, ইউএসএ যাইতে হবে, কানাডা যাইতে হবে। ভাই একটা মানুষের রিজেক্ট খাইতে পারে। আমি যে রিজেক্ট খাইতাম ট্রাস্ট মি আমার লাইফটা ফাক আপ হয়ে যাইত। আমার লাইফটা হেল হয়ে যাইত। আমি জানি। আমি মুখ দেখাইতে পারতাম না। আমার পরিবারের সামনে যেতে পারতাম না। সো এই সকল জিনিস পার করে আমি ভিসা পেয়েছি অ্যান্ড কি বলবো? মানে বলার মতো ভাষা নেই। এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি ইটস ট্রু। আমি এক্সপেরিয়েন্স শেয়ার করি তার একটাই কারণ সেটা হলো এখান থেকে বোঝার অনেক কিছু আছে। কারণ রাস্তা বা কাঠখড় কম পোড়াই নাই আমি। ওকে? সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আপনাদেরকে আমি হেল্প করতে চাই ফ্রি মাইন্ডে একদম যাতে করে আমি যে সকল হ্যাসেল এর মধ্যে থেকে জিনিসগুলো পার করছি আপনাদের যাতে ওই সকল সমস্যাগুলা না থাকে বা আপনাদের যাতে ওই সকল প্রবলেম গুলা ফেস করতে না হয়। ওকে? দ্যাটস আমি আমার সাইড থেকে ট্রাই করতেছি এবং ইনফরমেশন দিয়ে অ্যান্ড যদি কোনো আমার হেল্প আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে উপরে আমার ওয়েবসাইট আছে humairashid.com বিকজ আমি ওয়েব ডেভেলপ করি। এটা দিয়ে আমার পেট এতদিন চলছে। তো আমার একটা ওয়েবসাইট আছে ভিজিট করবেন অ্যান্ড সকল কিছু ওইখানে আমি দিয়ে রাখি। ওকে? তারপরে চ্যানেলটা আছে। সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনার পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে মানে ভিডিওগুলা ছড়িয়ে যায়। ওকে? সো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।